নির্বাচন বানচালকারীদের স্বার্থে পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের প্রজনন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অন্য রোগী, দেয়া হয় না মশারিও। গাফিলতির শিকার কর্তৃপক্ষের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি। শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছেন। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের নানা প্রান্ত থেকে আসা আলেম সমাজের প্রতিনিধিরা ভিড় করেন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে। নির্ধারিত সময়ে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইস সম্মেলন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও দলীয় কর্মসূচিতে সরব হন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো ধরনের বিভাজনের রাজনীতি করে না জামায়াত। দেশকে এগিয়ে নিতে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আহ্বান জানান ঐক্যবদ্ধ হবার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে।
জামায়াত আমির বলেন, আলেমরা শুধু মসজিদের নয়, নেতৃত্ব দেবে জাতিরও। সমাজ পরিচালনায় আলেম ওলামারা অংশ নিলে দেশ থেকে দূর হবে দুর্বৃত্তায়ন। আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। অনুষ্ঠানে সারা দেশের 5 শতাধিক আলেম প্রতিনিধি অংশ নেন। আমরা ওলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেন দলটির মহাসচিব। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সরকারের পক্ষে থেকে কোনো উদ্যোগ নেই। খেলাফত মজলিস মনোনীত 265 এমপি প্রার্থী নিয়ে মতবিনিময় করেন তারা। নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় প্রার্থীদের। দাবি আদায় দেশব্যাপী গণসংযোগ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। খেলাফতের 256 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজকে আমরা এমপি প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনের প্রত্যেক বিষয়ে মত বিনিময় করছি, কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসনের সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল, তা কিছুই হয়নি। সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেও দাঁড়াচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি, প্রায় আমরা 15-22 জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনের সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকি এখন অবস্থা এইরকম। আমরা সীমান্তে গেছিলাম গরু পার করার জন্য, কারণ মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ানমারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে, নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয়, ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। সময় সংবাদে আরও থাকছেন। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়,
এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের মশারি না দেয়ায় হাসপাতালটিতে জন্ম নেওয়া মশাই কামড়ে বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। এর দায় রোগীদের উপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই ১০৪ নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না? তাইলে ওইটা হয়তো পরে দিছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্ক না। দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। ধীরে ধীরে চেনা রূপে ফিরছে খাগড়াছড়ি শহর, সেই সঙ্গে স্বস্তি ফিরেছে জনমনে। শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিবৃতিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনো বহাল আছে ১৪৪ ধারা। এর মধ্যেও দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আসতে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না,
আমরা সুন্দরভাবে জীবনযাপন করে সবাই একসাথে মিলেমিশে করে কাজ করতে চাই। এর আগে 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জম্মু ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। শপথে বহাল সহ 6 দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি কর্মীরা। বেলা 12টার দিকে ফৌজদারহাটের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রাম অঞ্চলে 5,500 কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। শিগগিরই কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করা সহ 6 দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে 24 ঘন্টা আলটিমেটাম দেন তারা। অবরোধের কারণে মহাসড়কে 3 কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি ডে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রে জলকেলি, সৈকতে ঘোড়ায় চড়া কিংবা জেটস্কিতে দূর সমুদ্রে ঘুরে সময় কাটছে পর্যটকদের। কেউ নোনা জলে গোসল করছেন, কেউ বা বালিয়াড়িতে স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, অনেকে আনন্দ করছেন ঘোড়ায় চড়ে। টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগর পাড় ছাড়াও সৈকত সংলগ্ন প্রতিটি পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। স্মৃতির পাতায় সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ছবি তুলছেন অনেকেই। ছেলে মেয়ে বললো যে না বাবা ঘুরতে যাব, তাই আসলাম। মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি, আমার বাচ্চার সাথে খেলতেছি, সেও খুশি হচ্ছে, আমারও অনেক ভালো লাগছে। এর আগেও আসছে, খুব ভালো লাগছে, আবারও আসছে এবং ঘোড়া পিঠে উঠছে, এটা আরও ভালো লাগছে। ভ্রমণ পিপাসুদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি তাদের। কক্সবাজারে এখন আমাদের ব্যবসার মৌসুম, এই সকাল সন্ধ্যা বা রাতের বেলা যেতে নিরাপত্তা জোরদার থাকে। প্রথম থেকে আশাবাদী ছিলাম পর্যটকদের আনাগোনা কিন্তু আমাদের এক্সপেকটেশন লেভেল অনুসারে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। ব্যবসায়ীদের তথ্য মতে 4 দিনের সরকারি ছুটিতে অন্তত 5 লাখ পর্যটক এসেছেন কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন। এদিকে প্রথমবারই একই পর্বত আরোহণ করে সফল হয়েছেন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ। দেশে ফিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই পর্বতারোহী। 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে 14টি। এই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় 1/3। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। আর বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে।
গত 26 অক্টোবর ভোরে স্পর্শ করেছেন পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। এটি বাবরের চতুর্থ ৮০০০ শৃঙ্গের সফলতা। বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম ৮০০০ শিখর অভিযান ও প্রথম অভিযানেই এসেছে এই সাফল্য। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই পর্বত আরোহী। প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া। আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গাইড ছিল ও অক্সিজেন ইউজ করছে। সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে 10টা ৮০০০ মিটার বাকি রয়ে গেছে, তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই। আমার জীবনের প্রথম ৮০০০ মিটার এবং এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল যে ৮০০০ মিটারে যাব। সেই চিন্তা থেকেই মানাসলু এবং টাইম ফ্রেম বা সব কিছু মিলে ওইটা বাবরেরও প্ল্যান ছিল ওই সময়। সো একসাথেই অভিযানটা সম্পন্ন হয়েছে। বাবর ইতোপূর্বে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে এবং ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা ১ নামে ৩টি ৮০০০ মিটারের অধিক উচ্চতার পর্বত আরোহণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে। জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি। সবাই ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের ২০ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়েই মুগ্ধ ফিল সিমন্স। তবে জাকের আলীর ফর্ম নিয়ে তেমন ভাবছে না হেড কোচ। এছাড়া বোলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন সিমন্স। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছে সবাই। সোহান আজকে দারুণ ইনিংস খেলেছে। যখন জাকির শামীম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে। ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি। লোয়ার অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের বোলিং ধারাবাহিকভাবে ভালো করছে। যেই কম্বিনেশনেই যাই না কেন বোলারদের ওপর ভরসা করতে পারি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য মেসিকে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 3 ফুটবলার। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। লম্বা সময় পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। আগামী 10 অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলা এবং 13 অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থে পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালেই এডিসের প্রজনন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অন্য রোগী, দেয়া হয় না মশারিও, গাফিলতি শিকার কর্তৃপক্ষের। এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ, ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইলান। ধন্যবাদ জাফর। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।